ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার আগ্রহে স্বাধীনতা আন্দোলনে নতুন গতি। আগামী মাসে সাধারণ নির্বাচনে নির্ধারণ হতে পারে ভবিষ্যৎ। আবারও পরমাণু কর্মসূচি জোরদারের হুমকি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার। যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতার তীব্র সমালোচনা। নির্বাচনের আগে বিক্ষোভে উত্তাল জার্মানি। অভিবাসন বিদ্বেষী কট্টরপন্থী দল এএফডিকে ভোট না দেওয়ার আহ্বান আন্দোলনকারীদের। এবং নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে হজের আগেই বিশেষ পদক্ষেপ সৌদির। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিসা সাময়িক স্থগিত। চালু থাকছে একক প্রবেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সারা নামের এলাকায় অবস্থিত হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে লেবাননে নতুন সরকার গঠিত হয়েছে। 24 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় যুক্তরাষ্ট্রের মতের বিপরীতেই রয়েছে হিজবুল্লাহর সদস্যের নাম। দীর্ঘ 2 বছর পর যুদ্ধবিধ্বস্ত লেবাননে পূর্ণাঙ্গ সরকার গঠন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় জানায় নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী করে 24 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভায় হিজবুল্লাহ সদস্যদেরও নাম রয়েছে। প্রেসিডেন্ট কার্যালয় আরও জানায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, লেবাননের ক্ষমতা ভাগাভাগি পদ্ধতি অনুসারে সালাম সরকারের 24 মন্ত্রী খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে। লেবাননের সরকার গঠনের ব্যাপারে মার্কিন দাবির বিপরীতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টকে নতুন সরকারের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। দুটি দলের 5 জন মন্ত্রী থাকছেন, এর মধ্যে আমাল মুভমেন্টের 3 জন এবং হিজবুল্লাহর 2 জন। এর আগে শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকে দেশটির সরকার থেকে হিজবুল্লাহকে বাদ দেওয়ার দাবি জানান ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপরাষ্ট্রদূত মর্গান অর্টাগাস। দায়িত্ব বুঝে নেওয়ার সময় লেবাননের ব্যাপক সংস্কারের অঙ্গীকার করেছেন নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বিশ্লেষকরা জানান, শুধু অর্থনীতি ও পুনর্গঠন ছাড়াও নতুন সরকারকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতেও বেগ পেতে হবে। তারা আরও জানান, হিজবুল্লাহ সহ সব অরাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্র করতে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে সালাম সরকার। গাজার নেটজারিম করিডোর থেকে বাফার জোন পর্যন্ত সম্পূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। হামাসের দাবি, সেনাদের প্রত্যাহারের মধ্য দিয়ে ইসরায়েলের গাজা দখল মিশনের ব্যর্থতার তালিকায় আরও একটি সংখ্যা বাড়ল। বিশ্লেষকরা বলছেন, গুরুত্বপূর্ণ এই করিডোর থেকে নেতানিয়াহু বাহিনী সরে যাওয়ায় গাজায় মানবিক ত্রাণ পৌঁছানো আরও সহজ হবে। এই পদক্ষেপটি যুদ্ধবিরতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করবে বলেও মনে করছেন তারা। কারণ এর আগে নেতানিয়াহু বলেছিলেন, কোনো মূল্যেই এ করিডোর থেকে তেল আবিব তাদের সামরিক বাহিনীর সদস্যদের সরাবে না। জো বাইডেনের পর এবার সাবেক পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের নিরাপত্তা অনুমোদন বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে তারা আর কোনো গোপন সরকারি তথ্য বা গোয়েন্দা রিপোর্ট দেখতে পারবেন না। ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের পরদিনই সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, বাইডেনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকোর নিরাপত্তা অনুমোদনও বাতিল করা হয়েছে। 6 জানুয়ারি ক্যাপিটল হিলের তদন্তে তারও গুরুত্বপূর্ণ অবদান ছিল। 2021 সালে ক্যাপিটল হিল হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। তখন তিনি বলেন, ট্রাম্পের আচরণ প্রমাণ করে তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। ক্ষমতা গ্রহণের পর যেন একই পথ অনুসরণ করছেন ডোনাল্ড ট্রাম্প। পূর্বসূরি প্রশাসনের একের পর এক সুবিধা বাতিল করছেন তিনি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন সিদ্ধান্ত আগামী মার্কিন রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যদিও বাইডেন ও তার দল নিরাপত্তা ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।
ট্রাম্পের আগ্রহে নতুন গতি পেয়েছে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলন। স্বাধীনতার বিষয়ে ডেনমার্কের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় তাদের অবস্থান শক্তিশালী করবে বলে জানিয়েছে প্রধান স্বাধীনতাপন্থী দল নালেরাক। আগামী 11 মার্চের সাধারণ নির্বাচনে গ্রিনল্যান্ডের স্বাধীনতা ইস্যুটি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে আগামী 11 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এবারের নির্বাচনে ডেনমার্ক থেকে দ্বীপটির স্বাধীনতা প্রাপ্তির বিষয়টি প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্বের কারণে ডেনমার্কের উচিত দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়া। ট্রাম্পের এমন বক্তব্যে নতুন করে গতি পেয়েছে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলন ইস্যুটি। ডেনমার্কের সঙ্গে আলোচনায় বসে নিজেদের অবস্থান তুলে ধরার কথা জানায় দ্বীপটির প্রধান স্বাধীনতাপন্থী দল নালেরাক। নালেরাক দলের প্রার্থী জোনো বার্থেলসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 2009 সালের একটি আইনের ধারা কার্যকর করার জন্য প্রচারণা চালাচ্ছে দলটি। এই আইনে গ্রিনল্যান্ডের সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে আলোচনার অধিকার রয়েছে। একবার এই ধারা কার্যকর হলে ডেনমার্কের সঙ্গে আলোচনা শুরু করবে গ্রিনল্যান্ড। দ্বীপটি স্বাধীন রাষ্ট্র হলে নালেরাক যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা করবে বলেও জানান তিনি। বর্তমানে গ্রিনল্যান্ডের 31 আসনের মধ্যে 5টি আসন রয়েছে নালেরাকের। তারা কোপেনহেগেনের সঙ্গে আলোচনা শেষ করে আগামী 4 বছরের মধ্যে একটি গণভোটের আয়োজন করতে চায়। তবে ট্রাম্পের মন্তব্যে কোপেনহেগেনে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। দেশটির প্রশাসন স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষার বিষয়ে অবহেলা করেছে। এরই পরিপ্রেক্ষিতে গেল সপ্তাহে ডেনমার্কের আইন প্রণেতারা গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়াতে প্রায় $2 বিলিয়ন বরাদ্দ দিতে রাজি হন। গ্রিনল্যান্ড 1953 সাল পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। 1979 সালে এর পার্লামেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে স্বায়ত্তশাসন লাভ করে দ্বীপটি। নাদিম মারজান, সময় সংবাদ। দেশের খবর। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং ইভেন কি হাকসন নিজে বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন, সেখানে তার কোম্পানি অনেক বড় হয়েছে। তো আমাদের এই প্রথম একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই কোরিয়ান ইপিজেডের যে ল্যান্ডের সমস্যাটা যে করেই হোক এটা ঠিক করতে হবে। এবং আমরা কোরিয়ান ইপিজেডকে আমরা কথা দিয়েছিলাম 6 ফেব্রুয়ারির মধ্যে তাদের যে ল্যান্ডের যে সমস্যাগুলো এটা দূরীভূত হবে। এবং আমরা ঠিক 6 ফেব্রুয়ারি তাদের হাতে তাদের ল্যান্ডের মিউটেশন পেপার সমস্ত কিছু তাদের হাতে হস্তান্তরিত হয়ে এখানে এখন আর কোরিয়ান ইপিজেডের কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমরা আশা করব কোরিয়ান ইপিজেডে বড় বড় বিনিয়োগ আসবে এবং এর ফলে হাজার হাজার জব তৈরি হবে, খুব ভালো ভালো জব তৈরি হবে। আর আজকে লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির গত 6 মাসে কি করলো এবং আমরা আগামী একটা বছর বা আমাদের যতদিন টেনিউর আছে আমরা কি করতে চাচ্ছি সেটার উপরে একটা বড় একটা পেপার প্রেজেন্টেশন হয়েছে। আমরা এই পেপারটা খুব দ্রুত এটার যেগুলো মূল সারবস্তু সেগুলো আপনাদের সাথে হাজির করব, খুব দ্রুত এটা আপলোডেড হবে। তো তার আগে আমরা যেটা বলি যেটা জানাচ্ছি যে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসছে। মূল্যস্ফীতির গতিধারা নিয়ে আসছে, মূল্যস্ফীতি কোথায় হচ্ছে, তারপরে খাদ্য নিরাপত্তার উপর একটা প্রেজেন্টেশন ছিল, রাজস্ব বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা নিয়ে একটা বড় প্রেজেন্টেশন ছিল, রাজস্ব আহরণ আমরা কেমন করছি, কেন রাজস্ব আহরণের উপর নির্ভর করছে যে সরকারি কর্মচারীদের বেতন বা সরকারের ডেভেলপমেন্ট এক্সপেন্সেস মিট আপ করা। আর এছাড়া সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আসলেই যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানাতে চান বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গেল শুক্রবার ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের সময় ভুলবশত লাউডস্পিকারে এমন কথা বলতে শোনা যায় তাকে। এ সময় ট্রুডো আরও বলেন, ট্রাম্পের এই চাওয়ার পেছনে মূল কারণ কানাডার প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত। তার এমন মন্তব্য ঘিরে চলছে আলোচনা।
কানাডার ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের সময় বাইরে থেকে শোনা যাচ্ছিল জাস্টিন ট্রুডোর বক্তব্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে তার দেশের অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা নিয়ে যা বলেছেন তা শুধু কথার কথা নয়, আসলেই চান বলে মন্তব্য করেন ট্রুডো। আর ট্রাম্পের এই চাওয়ার পেছনে মূল কারণ কানাডার প্রাকৃতিক সম্পদ। জাস্টিন ট্রুডোর এমন মন্তব্য ঘিরে চলছে তুমুল আলোচনা। গত 4 ফেব্রুয়ারি মেক্সিকোর পাশাপাশি কানাডার পণ্য আমদানির ওপর 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। যদিও পরে তিনি বলেন আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় টরন্টো ব্যবস্থা নিলে শুল্ক আরোপ 1 মাস পেছানো হবে। ট্রাম্পের এই পদক্ষেপের জোরালো প্রতিক্রিয়া কিভাবে দেয়া যায় সে বিষয়ে শুক্রবার কানাডার ব্যবসায়ী নেতাদের নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রুডো। সেখানে এমন মন্তব্য করতে শোনা যায় তাকে। কানাডা সরকারের একটি সূত্র প্রচারিত খবরের সত্যতা নিশ্চিত করেছে। গেল বছর ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন অতিরিক্ত শুল্কের চাপ সামলাতে না পারলে কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে পারে, আর ট্রুডো চাইলে সে রাজ্যের গভর্নর হতে পারেন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ঘিরে সে সময় ব্যাপক আলোচনা সমালোচনা হয়। অনেকে বলেন ঠাট্টার ছলে কথা বলেছেন ট্রাম্প। তবে ট্রুডোর নতুন মন্তব্য প্রচার হওয়ায় পুরানো বিষয়টি আবারও সামনে এসেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত অস্বস্তিতে ফেলেছে মার্কিন মিত্রদের। প্রথম দিকে তার হ্যাঁতে হ্যাঁ মেলালেও যত দিন যাচ্ছে ততই ট্রাম্পের প্রতি বিরূপ মনোভাব দেখা যাচ্ছে দেশগুলোর মধ্যে। বিশেষ করে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রকাশের পর থেকেই পড়েছেন তুমুল সমালোচনায়। তার এই হঠকারী সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে বিশ্ব দরবারে কোণঠাসা করে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। Political comeback in the history of the United States of America. গাজা দখল করে অঞ্চলটিকে নতুন করে গড়ে তোলার ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী পরিকল্পনাই যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউস প্রত্যাবর্তনের পর থেকেই বিশ্ব রাজনীতিতে ঝড় উঠছে। তার একের পর এক হঠকারী সিদ্ধান্ত প্রতি মুহূর্তেই সমালোচনায় রাখছে তাকে। যদিও প্রথম থেকেই তার বিতর্কিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিশ্চুপ মিত্র দেশগুলো, তবে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বদলে দিয়েছে দৃশ্যপট। অনেক দেশই নীরবতা ভেঙে ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। তাকে অদূরদর্শী বলতেও বাধছে না অনেকের। এর মধ্যেই জার্মান চ্যান্সেলর ওলাফ শলস ট্রাম্পের গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। অস্ট্রেলিয়াও গাজাবাসীদের স্থানান্তরের বিপক্ষে কথা বলছে। গুঞ্জন শোনা যাচ্ছে ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তাব আদতে তাদেরকে জাতিগতভাবে নির্মূলের উদ্দেশ্যেই উত্থাপন করেছেন ট্রাম্প। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলো ভুগছে দ্বিধাদ্বন্দ্বে। একদিকে যুক্তরাষ্ট্রকে চটাতে চাচ্ছেন না তারা, অপরদিকে ট্রাম্পের একের পর এক হঠকারী সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। যদিও প্রেসিডেন্টের এই ঘোষণাকে ইতিবাচকভাবেও দেখছেন অনেকে। তাদের ধারণা আচমকা এমন মন্তব্য করে গাজা বিষয়ে বিশ্ববাসীকে সজাগ করার চেষ্টা করছেন ট্রাম্প। তবে বিপরীত মতের মানুষের সংখ্যা কয়েক গুণ বেশি দেখা যাচ্ছে। এ অবস্থায় ট্রাম্পের এই অপ্রত্যাশিতভাবে নেয়া একের পর এক পদক্ষেপ বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতি বজায় থাকলে যুক্তরাষ্ট্র তার অঘোষিত বিশ্ব নেতৃত্বের জায়গাও হারাতে পারে বলে ধারণা করছেন অনেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার ত্রিপক্ষীয় সামরিক সহযোগিতার তীব্র সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বলেন দেশ তিনটির মধ্যে এই সামরিক সম্পর্ক কোরীয় উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলছে। পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধির হুমকিও দেন তিনি। শনিবার উত্তর কোরিয়ার সেনা প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা বলেছেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। আবারও নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধির কথা জানিয়েছে উত্তর কোরিয়া। জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পারস্পরিক সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলছে দাবি করে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, 3 দেশের এই পারস্পরিক সামরিক সহযোগিতা উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য চরম হুমকি। পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে কিম জং উন বলেন, নিজেদের পারমাণবিক শক্তি আরও বৃদ্ধি করতে কাজ করে যাবে উত্তর কোরিয়া। একই সঙ্গে নিউক্লিয়ার বাহিনীকে আবারও শক্তিশালী করার ঘোষণা দেন তিনি।
বিশ্লেষকরা বলছেন এর আগেও নানা সময়ে কিম জং উন পারমাণবিক অস্ত্রের হুমকি দিলেও এবারের বিষয়টি আলাদা। গেল শুক্রবার উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিম জং উনের সঙ্গে দেখা করার ইচ্ছাও পোষণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনে কোনো আগ্রহ নেই বুঝাতেই শনিবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এ মন্তব্য করেছেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। কাকুলি আখতার, সময় সংবাদ। আসন্ন নির্বাচনের আগে আবারও বিক্ষোভে উত্তাল জার্মানি। শনিবার দেশটির অভিবাসন বিদ্বেষী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড AfD'র বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন প্রায় 2.5 লাখ মানুষ। দলটিকে ভোট না দেওয়ার আহ্বান তাদের। নতুন করে নাৎসি যুগে ফিরে যেতে চান না বলেও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে আগাম জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই দেশটির উগ্র ডানপন্থী ও অভিবাসন বিদ্বেষী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড AfD'র প্রতি সাধারণ নাগরিকদের ক্ষোভ বেড়েই চলেছে। শনিবার দলটির সাম্প্রতিক নানা কর্মকাণ্ডের প্রতিবাদে মিউনিখে বিক্ষোভ সমাবেশের ডাক দেন সর্বস্তরের মানুষ। এছাড়া এদিন দেশটির ব্রেমেন, লাইপজিগ, হ্যানোভার ও ভুপাটাল সহ বেশ কয়েকটি শহরে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। জার্মানির অভিবাসন নীতি কঠোর করতে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU। প্রস্তাবটি পার্লামেন্টে পাশ করাতে সহায়তা করেছে জার্মানির কঠোর রক্ষণশীল দল AfD। এতে দলটির অভিবাসন বিরোধী হিসেবে পরিচিতি লাভ করেছে। সমাবেশ থেকে AfD'র সঙ্গে জোট না বাঁধতে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU থেকে মনোনীত চ্যান্সেলর পদপ্রার্থী ম্যার্জকে নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। গণতন্ত্র গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বৈচিত্র্য এবং শান্তিও গুরুত্বপূর্ণ। আর গণতন্ত্র কেবল তখনই কার্যকর হয় যখন সবাই এতে অংশ নেয়। তবে ডানপন্থীরা নয়, তাদের দিয়ে গণতন্ত্র চলে না। আমরা বৈচিত্র্যের পক্ষে, সকলের অংশগ্রহণের পক্ষে। আমি একমত যে ইউরোপের গণতন্ত্র কঠিন সময় পার করছে। আমাদের রুশ বন্ধুদের মতে ইউরোপের রাজনৈতিক অবস্থান অনেক বেশি ডানপন্থী হয়ে পড়েছে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করছি। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী জানায় গণতন্ত্র রক্ষা ও AfD বিরোধী সমাবেশে প্রায় 2.5 লাখ মানুষ অংশ নেন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ নিল সৌদি আরব। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটির সরকার। 1 ফেব্রুয়ারিতে কার্যকর করা ভিসা নীতির অধীনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই দেশগুলোর জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। গেল বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার হজের আগেই বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজের মৌসুমে অনুমোদনহীন হজ যাত্রীর ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে বাংলাদেশ সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের 14টি দেশের নাগরিকদের 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসা বা একাধিকবার প্রবেশের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এই 14টি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ 30 দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ ও ওমরা ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি সরকার। হজের কার্যক্রম শেষ হলে এই সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলেও মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। অনেক লোক এই 1 বছরের মাল্টি ভিসা করে এখানে অনেকেই কাজ করছে বা অনেক লোক এখানে আসছে। তো এই জিনিসগুলো আসলে বিবেচনা করে সরকার, এবং তাছাড়া সামনে হজ, আপনি জানেন হজের কারণেও হয়তো বা তারা এই মাল্টি ভিসা বন্ধ রেখেছে। আশা করি হজের পরে এটা একটা সুবিধা হবে বলে আমরা মনে করছি। হজের ভিসা, উমরা ভিসা চালু আছে। ভিজিট ভিসা যেগুলো 1 বছরে ছিল আবার হয়তো বন্ধ আছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ বড় হজের পরে মনে হয় এগুলো ইনশাল্লাহ চালু হবে। মূলত একাধিক প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর 2024 সালে হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে প্রায় 1200 হজযাত্রী মারা যান। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ বছরে পবিত্র হজের আগেই কর্তৃপক্ষ নতুন ভিসা নীতির কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।
আপত্তিকর মন্তব্য করায় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাকে লেবার পার্টি থেকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অ্যান্ড্রু গুয়েনের বিরুদ্ধে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী ও আপত্তিকর বার্তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তায় অ্যান্ড্রু লিখেছেন, তিনি আশা করেছিলেন তাকে ভোট না দেওয়া একজন পেনশনভোগী নারী আগামী নির্বাচনের আগেই মারা যাবেন। এছাড়া তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ও উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা রায়নারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, জনসেবায় উচ্চ নৈতিক মান বজায় রাখতে হবে, আর তা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে এক এক্স বার্তায় সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান গুয়েন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার আগ্রহে স্বাধীনতা আন্দোলনে নতুন গতি। আগামী মাসে সাধারণ নির্বাচনে নির্ধারণ হতে পারে ভবিষ্যৎ। এবং আবারও পরমাণু কর্মসূচি জোরদারের হুমকি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার। যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতার তীব্র সমালোচনা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।